তোমার সাথে এমনটাই করা উচিত বেহায়া মেয়ে। সাফন গা এলিয়ে দিল সোফায়। রাগে ফোঁসফোঁস করে লাবণ্য চোখ খুলল। দরজার সর্বোচ্চ শক্তি দিয়ে বন্ধ করে হনহনিয়ে যায়। সাফনের সামনে দাঁড়িয়ে দাঁত চেপে বলল, মামিকে ডাকবো আমি। সাফন তার আগেই উচ্চস্বরে রাহেলাকে ডাকলো। মা মা। ছেলের ডাকে তড়িৎ বেগে ছুটে আসলো রুম থেকে। লাবণ্য একটু দূরে চোখ গরম করে তাকিয়ে আছে, যেন চোখ থেকে তার আগুন বের হচ্ছে। রাহেলা নরম স্বরে বলল, আবার কি হয়েছে দুজনে? সাফনের কিছু বলার আগে লাবণ্য কেঁদে দৌড়ে গেল। এক কাদা নালিশ জুড়ে দিয়ে বলল, বদমাশ লোক, তোমার ছেলে আমাকে জুতো মেরেছে, আমি এর বিচার চাই। রাহেলা হতাশ হলো। সাফন কাট গলায় বলল, বিচার? আমি জুতে মেরেছি মানে? কোনো প্রমাণ আছে? তোমার মতো বাচ্চা মেয়ের কথা কে বিশ্বাস করবে? লাবণ্য তেড়ে গেল। হঠাৎই পেছন থেকে সাফনের চুল দু হাতে শক্ত করে মুঠো নেয়। সর্বোচ্চ শক্তি দিয়ে চুল টেনে ছিঁড়ে ফেলার উপক্রম। রাগে ফোঁসফোঁস করে বলল, আজ মেরেই ফেলবো, সবসময় আমার সাথে এমন করো কেন? সাফনের মেজাজ এবার সর্বোচ্চ আকাশে উঠে যায়। এই চুনোপুটি মেয়ে তার যত্নে করা চুলে হাত রাখলো, এত সাহস! দাঁতের দাঁত চাপলো সে। রাগে চোখ মুখ শক্ত হয়ে গেল। দুহাত দ্বারা রাবণের হাত মুচড়ে দিয়ে বলল, স্যার বলছি, খুব বেড়াচ্ছিস তুই, এবার ব্যবস্থা করতে হবে। রাহেলা হা হুতাশ করে দৌড়ে গেল পাগল মেয়েটাকে ছাড়াতে। লাবণ্য ছেড়ে দিল, কিন্তু দমে গেল না। সে পারছে না আজ সাফনের গলা টিপে দিতে। সাফন তার মায়ের উদ্দেশ্যে বলল, ঠান্ডা পানি নিয়ে এসো। সাফরান, আমি জানো না দেখি তুই লাবণ্যকে আঘাত করেছিস। সাফন চোয়াল শক্ত করতে উনি চলে গেল। ছেলেটি দাঁড়ালো, কোমল মেয়েটির পানে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি চাই? এমন পাগলামি করছিস কেন? লাবণ্যর হঠাৎ করে অভিমান হলো। তেড়ে গিয়ে ছেলেটার বুকে ধাক্কা দিয়ে গজগজ করতে করতে বলল, জানো না কি চাই, বুঝো না কি চাই, ঢং করো। সাফন দাঁতে দাঁত চাপলো। সেকেন্ডের মধ্যে শক্ত হাত উঠিয়ে ঠাস করে চড় মারল। লাবণ্য চরম টসটসে গালে। রাগে তার হাত কাঁপছে। লাবণ্য ছিটকে দূরে সরে যায়। হতভম্বের ন্যায় থমকে তাকালো। এই শক্ত দেহের কাঠ হাতের থাপ্পড় খেয়ে তার মাথা ভনভন করছে। তৎক্ষণাৎ লাবণ্য গালে হাত দিল। অনুভব করলো জায়গাটা কেমন গরম হচ্ছে ধীরে ধীরে। কান ঝাঁঝা করে উঠতে লাবণ্য শব্দ করে কেঁদে ওঠে। নাক টেনে টেনে বলল, আমি জানতাম মারবে, তাই বলে এত জোরে? পাষাণ পুরুষ, গাল ফাটিয়ে দিয়েছে আমার। সাফন রক্তচক্ষু মেলে দরজার পানে গেল। চিৎকার করে বলল, আশা করি এর পরের বার আমার সামনে আসলে এই থাপ্পড়ের কথা মনে থাকবে। যখন মারবেই তাহলে প্রথমে ইগনোর করলে কেন? আমি তো মার খাওয়ার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। তুমি খুব খারাপ, খুব। আমার মন কি চায় একটি বারও বোঝার চেষ্টা করলে না, পাষাণ কোথাকার। লাবণ্য নাক টানতে টানতে কাঁদল। সোফায় গা এলে দিয়ে চোখ বন্ধ করে বলল, তোমাকে ভালোবাসাই কি আমার অপরাধ ছিল? একটু আদর করে কাছে টানা যায় না? সারাক্ষণ ভিলেনের মতো খ্যাক খ্যাক করো, ঠাস ঠাস মেরেও আত্মা মিটে না। তোমার কপালে আমি না থাকলে কেউ থাকবে না। কোনো দিনও বিয়ে হবে না তোমার। তখন এই লাবণ্যের কাছেই আসতে হবে, ওই দিন দেখাবো মজা। চারপাশ অন্ধকারে ছেয়ে ঢাকা। বাসার সকল দরজা জানালা বন্ধ। সম্পূর্ণ বাসার লাইটও অফ করলো সিরাত। কেমন ঘুটঘুটে অন্ধকারে ভুতুরে বাড়ির মতো লাগছে। মনে ভয় জেঁকে ধরলো, পাতা দিল না। সে নিজের কাজে ব্যস্ত। জুলেখাকে আজ বিকেলে সিরাত তার মায়ের কাছে পাঠিয়েছে। অনেক মাস পর মায়ের কাছে যাওয়াতে খুশিতে জুলেখা কান্না করে দেয়। এরপর সব কাপড় গুছিয়ে 4-5 দিনের জন্য চলে যায়। হাতে কিছু টাকাও ধরে দিল সিরাত। বাসার এক কোনায় বড় বড় মোমবাতি জ্বলছে। সন্ধ্যা থেকে নিজ হাতে সব কিছু সাজিয়েছে মেয়েটি। মোমবাতির আলোয় আজ যেন এই বাসার সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। সিরাত নিজেদের রুমটা আজ অন্যরকম করে সাজালো। কোথাও কোনো আলোর দেখা নেই, শুধু টেবিলে 4-5টা বড় মোমবাতি জ্বলছে। পরবর্তী প্ল্যান অনুযায়ী বেলুন দিয়ে ফাঁকা দেয়াল সাজালো। মাঝখানে তাদের গুটি কয়েক কাপল ছবি। এগুলো কক্সবাজারেও বিভিন্ন জায়গায় তোলা হয়েছিল। সিরাত টেবিলের সামনে রেখে রান্নাঘরে গেল। ব্যস্ত পায়ে কেক হাতে বেরিয়ে এলো। আজ 2টি কেক নিজেই তৈরি করেছে। একটা খুব পিচ্চি, আরেকটা 2 পাউন্ড। কেক দুটির মাঝে সুন্দর করে ক্রিম দিয়ে লিখলো, মাই হাজব্যান্ড। সব কিছু ঠিকঠাক করা শেষ। সিরাত ঘড়ি দেখলো, রাত 10টা 20। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলে ওয়াশরুমে যায়।
প্রমুখের গিফটে সে পাতলা ফিনফিনে সাদা শাড়ি নিয়ে ভেতরে গেল। ঝটপট পরে এসে বসলো সাজতে। আজ গর্জিয়াস মেকআপে নিজেকে সাজায়। হাতে সাদা চুড়ি, গলা স্বর্ণের চেন, চোখে দিল হালকা কাজল, ঠোঁটে লাল টকটক লিপস্টিক। চুলগুলো ছেড়ে দিয়ে তাকালো আয়নায়। তবুও যেন কি নেই মনে হচ্ছে। অনেক ভেবে ধরতে পারলো টিপ পড়েনি। মিষ্টি হাসি দিয়ে একটা ছোট কালো টিপ পড়লো। এরপর এদিক ওদিক দেখে বলল, আজকের এই বিশেষ দিনে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করবো আপনার সামনে, দ্রুত চলে আসুন। সিরাত ঘড়ির দিকে তাকায়। 11:58। তৎক্ষণাৎ বুকে ধক করে উঠে। চটপট উঠে বুক ভরে শ্বাস নিল। এলোমেলো পা ফেলে বারান্দায় যায়। না, কোনো গাড়ি এখনো আসেনি। সে অপেক্ষা করতে লাগলো। 12:03 মাথায় তীব্র হর্ন বাজিয়ে একটা কালো গাড়ি এসে থামলো নিচে। প্রমুখ প্রতিদিনের ন্যায় গাড়ি থেকে নেমে গট গট পায়ে ভেতরে আসলো। সিরাত তৎক্ষণাৎ চিৎকার করলো। উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছে সে। দৌড়ের রুমের দরজা বন্ধ করে বুকে হাত রেখে দরজা হেলাই দিয়ে পাপাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি চলে এলো। প্রমুখ ভেতরে প্রবেশ করে দেখলো সারা ড্রয়িং রুম অন্ধকার, কোথাও কোনো আলো নেই। এমনকি প্রতিদিন রান্নাঘরে লাইন অন থাকে, আজ সেটাও বন্ধ। কপাল কুঁচকে গেল তার, তবুও বেশি পাত্তা দিল না। হনহনি সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজা চাপানো ভেবে মৃদু ধাক্কা দেয়, কিন্তু প্রতিদিনের তুলনায় আজ ভিন্ন। দরজা ভেতর থেকে বন্ধ। প্রমুখ পরপর দুইবার জোরে ধাক্কা দিয়ে ডাকলো, সিরাত, ঘুমিয়েছো? ওঠো। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। প্রমুখ এবার চিন্তিত। কপালে ভাঁজ পেলে আবারও ডাকলো। ওপাশে দরজায় হেলান দিয়ে মেয়েটি মিটিমিটি হাসছে। দাঁত বের করে লুকোচুরি খেলায় ব্যস্ত। প্রায় 5 মিনিট পর কল করলো সিরাতের ফোনে। সিরাত হকচকে ওঠে। চট করে তাকায় বিছানায় পড়ে থাকা অবহেলিত ফোনটির দিকে। তবু মনে মনে পণ করলো ফোন ধরবে না। এক পর্যায়ে ফোন বাজতে কেটে যায়। প্রমুখের মনে হাজারো প্রশ্ন কি দিচ্ছে। সে আবারও কল করে পাশের রুমে গেল। সেখানে দেখলো সিরাত নেই, তার মানে রুমের ভেতরে আছে। সে জোরে জোরে লাথি মেরে চিৎকার দিল, সিরাত, আর ইউ ওকে? দরজা খুলো, ড্যাম! প্রমুখের ভয়ঙ্কর চিৎকার আর অনবরত লাথিতে সিরাত চুপসে গেল। ভাবলো আর ভয় দেখানো উচিত হবে না, তাই হালকা ঢোক দিয়ে গিলে চোখ বন্ধ করল। সাহস সঞ্চয় করে হাতে তুলে নিল পার্টি স্প্রে। প্রমুখ তখন উচ্চস্বরে ডেকেই যাচ্ছে। প্রতিটি ডাকে তার কণ্ঠ কাঁপছে। অস্থিরতায় বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। মন বলছে, সিরাতের কিছু হয়েছে, নয়তো কখনোই এমন করেনি। তার চিৎকার করার মাঝেই সিরাত লম্বা শ্বাস টেনে খট করে লক খুলল। অল্প কি দিতেই স্প্রের বোতলটা উঠে প্রমুখের মুখ বরাবর স্প্রে করলো। উচ্চ স্বরে মিষ্টি করে বলল, শুভ জন্মদিন মাই হাজবেন্ড। প্রমুখ মুখ খিচে নেয়, চোখ খিচে নেয়। সে বিস্মিত পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ঘোর এখনো কাটেনি। ভাবতেও পারছে না সিরাত মজা করছে। তাছাড়া আজ যে জন্মদিন এটাই তো ভুলে গেছিল সে। এজন্য সারপ্রাইজ দিল মেয়েটা। এত ভয়ঙ্কর সারপ্রাইজও হয়? তার বিস্ময়ে কাটতে কিছুটা সময় লাগলো। সিরাত খিলখিল করে হেসে হাত নামায়। ধীরে ধীরে এগিয়ে প্রমুখের মুখে হাত দিল। তৎক্ষণাৎ প্রমুখ শক্ত করে জড়িয়ে ধরে। ঘাড়ে মুখে ঘষে অস্থির কণ্ঠে বলল, এমন বিশ্রী মজা আর কখনো করবে না। আমি ভয় পেয়ে গেছিলাম। এই দেখো, আমার হাত পা কাঁপছে, আমার ভেতরটা কাঁদছে। সিরাত কথা বলল না, শুধু আলতো করে পিঠে হাত রাখলো। প্রমুখ অস্থির হয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে তার আত্মা উড়ে গিয়েছিল। সিরাতের মায়া হলো। পিঠে হাত বুলিয়ে বলল, ভেতরে চলুন। আগে বলো, কখনোই এমন করবে না। মাঝে মাঝে করব। মেরে ফেলবো। প্রমুখ হাতের বাঁধন হালকা করে বইয়ের দিকে তাকালো। মাথা থেকে পা পর্যন্ত গভীর নয়নে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মুচকি হাসলো। ভাবলো বউ আজ অন্যরূপে হাজির। প্রমুখ গাঢ় চোখে তাকায়। মেয়েটির গর্জাস মুখশ্রী দেখে গালে গাল ঘষল। ঘোর লাগা কণ্ঠে বলল, আমার জন্মদিন তুমি কিভাবে জানলে? সিরাত মুখ বাঁকালো। ছেলেটির হাত ধরে রুমে প্রবেশ করে। প্রমুখ ভেতরে গিয়ে দেখলো চারপাশ আবছা আবছা অন্ধকার। মাঝখানে কিছু মোমবাতি জ্বলছে। সেখানে বেলুন কাগজ দিয়ে সাজানো। সিরাত টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, এমনি লেট করেছেন, জলদি আসুন। প্রমুখ হাসলো কিঞ্চিত। এগিয়ে বউয়ের পাশে দাঁড়িয়ে বাম হাতে চিকন কোমর চেপে ধরল। ফিসফিস করে বলল, কেক কোথায় পেলে? কখন করেছো এসব? এত কিছু জানতে হবে না। কেকের উপর মোমবাতি নিভে ছুরির সাহায্যে প্রমুখ কেক কেটে সিরাতের মুখে দিল। অল্প খাইয়ে নিজের মুখে নিয়ে বলল, তোমার হাতের স্বাদ আমি শিওর তুমি বানিয়েছো। আর জীবনেও কিছু তৈরি করব না। সিরাত ভেঙচি কাটে। কেক হাতে তুলে প্রমুখের দুগালে নাকে আর থুতনিতে ভরিয়ে দিল।
প্রমুখের মাথায় তখন দুষ্টু বুদ্ধি খেলে দেয়। ছুরি দিয়ে কেক কেটে সিরাতের ঠোঁটে লাগিয়ে তৎক্ষণাৎ ঝুঁকে সেখানে নিজের অশ্রু ডুবিয়ে দেয়। লজ্জায় মেয়েটি হতভম্ব হয়ে গেল। চোখ বন্ধ করে স্বামীর পাগলামিতে সায় দেয়। প্রমুখ দুহাতে মেয়েটি চুলের ভাঁজে মিশিয়ে আবেশে চুম্বন করলো। গম্ভীর চুম্বন করে ছেড়ে দেয় সিরাতকে। লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলল সিরাত। সে কল্পনাও করেনি এমন অসভ্যতা করবে প্রমুখ। অতঃপর কেক লাগা নিজের গাল নাক মেয়েটির গালে স্পর্শ করে ফিসফিস করলো। চোখ খুলো সিরাত। সিরাত চোখ খুলল। প্রমুখ ধীরে ধীরে দুহাতে তাকে আষ্টপৃষ্ঠে ঝরিয়ে নাকে নাক ঘষে। হঠাৎই ডান হাত পাতলা ফিনফিনে শাড়ি ভেদ করে মেয়েটির পেটে স্পর্শ করলো। খোলা উদয়ের সম্পূর্ণ জায়গায় ধীর হাতে কেক লাগিয়ে ফিসফিস করে বলল, টেস্ট করব? কথাটির মানে বুঝতে একটু অসুবিধা হলো না সিরাতের। লজ্জায় কাঁধ খামচে ধরল ছেলেটির। তার হৃদস্পন্দন বাড়ছে। সিরাত গরম চোখে তাকালো। প্রমুখ বাঁকা হেসে বলল, আজকের সাজ আমার জন্য শাড়িটা কেনা সার্থক হলো। তোমার সাহায্য নষ্ট করতে ইচ্ছে হচ্ছে বউ? সিরাত চোখ বন্ধ করে নেয়। প্রমুখ ডান হাত পেট থেকে বের করে সিরাতের ঘাড়ে রাখলো। মেয়েটি ছটফট করে বলল, অসভ্যতা ছাড়ুন তো, গিফট আছে আপনার জন্য। তোমার থেকে বড় গিফট আর দুটো আছে? হ্যাঁ আছে। উত্তর দিয়ে মেয়েটি নিজেকে ছাড়াতে চাইল। প্রমুখ বাঁকা হেসে আরো গভীরভাবে কাছে টেনে নেয়। হঠাৎ ঝপাত করে কোলে তুলে বলল, আজ একসাথে শাওয়ার নিব বেবি। লজ্জায় গাল দুটো লাল হলো সিরাতের। গলা জড়িয়ে ধরে দুপা লাফিয়ে উঠে চিৎকার দিল, অশ্লীল, ছাড়ুন আমায়। এদিকে প্রমুখ আজ কথা শুনল তো। বড় বড় পা ফেলে ওয়াশরুমে ঢুকলো। বাথটাবের পানিতে এক ঝটকায় ফেলে দিয়ে শাওয়ার ছেড়ে দেয়। সিরাত ততক্ষণে ভিজে একাকার। গায়ের সাদা গাড়ি ভিজে, শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট। কাঁধ থেকে আঁচল কখন যে পড়ে গেছে খেয়ালে নেই। মেয়েটির ঘন ঘন শ্বাস নেওয়ার ফলে বক্ষ বিভাজনের গতি বুঝাই যাচ্ছে। প্রমুখের বেহা চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, যেন তাকেই দেখছে। খোলা মসৃণ পেটের দিকে চোখ যেতেই আগুন ধরে গেল ভেতরে। খসখসে হাত দ্বারা চেপে ধরতে ইচ্ছা করলো। স্বামীর বেহায়া চোখের ভাষা বুঝতে পেরে মেয়েটির লজ্জায় মাথা কাটা যাচ্ছে। চোখ বন্ধ করে দুহাত আড়াআড়িভাবে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করে। প্রমুখ শয়তানি হেসে বলল, অর্ধেক সাজ নষ্ট করে ফেললাম। অবশ্য তুমি এই রূপেই আমার কাছে বেশি গর্জিয়াস। একদম হট, গরম হয়ে যাচ্ছি। সিরাত চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিল। প্রমুখ একটানে শার্ট খুলে ফেলল। তড়িৎ বেগে সিরাতের উপর শুয়ে দুহাতে জড়িয়ে ধরল। মসৃণ পেট খামচে ধরে মেয়েটিকে বেসামাল করে তুলল। সিরাতের সর্বাঙ্গে বিদ্যুৎ ছলকে গেল মুহূর্তে। আজ যেন ছেলেটি তার মতে উন্মাদ করে তুলতে চায় সিরাতকে। নতুন এক অনুভূতির সাথে পরিচয় করাতে চায়। প্রমুখ ধীরে ধীরে সিরাতের গলায় চুম্বন করে ফিসফিসিয়ে বলল, আজ বিশেষ দিনে বিশেষ কিছু হোক, দিনটা স্মরণীয় হয়ে থাকুক। সিরাত হালকা ঢুক গিলে প্রমুখকে বাধা দিতে চায়। প্রমুখ তার গায়ের সাথে একদম মিশে গিয়ে ঘাড়ে মুখ ঘষে বলল, শুধু রোমান্সের সাথে শাওয়ার নিব, প্রমিস। আর কিচ্ছু করবো না, শুধু ছোঁয়াছুঁই খেলবো। এটাই হবে আমার লাইফের বেস্ট বার্থডে গিফট। তুমি শুধু চোখ বন্ধ করে অনুভব করো। সকলে স্নিগ্ধ বাতাসে সিরাত জানালার সফেদ পর্দা সরিয়ে দিল। কাল মধ্যরাতে ঘুমিয়েছে দুজন। প্রমুখের কথা মতো গভীর কিছু হয়নি। তবে সিরাতকে চুমু খেয়ে দীর্ঘ সময় ধরে ঠিকই শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে রুম পরিষ্কার করেছে সিরাত। এদিকে প্রমুখ বিছানা ঠিক করার পর হালকা গল্প করে। ছেলেটির জন্য গিফট কিনে রাখা বক্সটা প্রমুখের হাতে দিল। বক্স খুলে দেখতে পেল ব্ল্যাক শার্ট, ঘড়ি, পারফিউম আর সানগ্লাস। উপহার হাতে নিয়ে খুশিতে গদগদ হয়ে প্রমুখ সিরাতের গালে চুমু খায়। অনেক কথাবার্তা শেষ করে একসময় দুজনেই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ছেলেটির গভীর ঘুম থাকায় ডাকলো না, নিজে উঠে ওড়না গায়ে জড়ালো। আজকাল ঘুমানোর সময় সিরাতকে ওড়না পড়তে দেখলেই প্রমুখ সেটা ছুঁড়ে ফেলে দেয়। রাগে ফুসফুস করে, তুমি আর ওড়না পড়বে না। ও তোমার গায়ের সাথে কেন আষ্টে পৃষ্ঠে রেখে থাকবে? আমি শুধু তোমার গায়ের সাথে গা মিশাবো, আর কেউ নয়। কথা বলে সিরাতের গা থেকে ওড়না টেনে ফেলে দেয়। ভাবে এমন মনে হয় ওড়না তার সতীন। সিরাতকে দূরে সরিয়ে দিচ্ছে। মেয়েটি এসব কার্যকলাপে হাসে। বাধ্য হয়ে ওড়না পাশে রেখে ঘুমায়। সিরাত কিচেনে যায়। হালকা নাস্তা বানানোর পর টেবিলে রাখে। গ্যাস বন্ধ করার সময় অনুভব করলো কেউ আষ্টে পৃষ্ঠে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। সিরাত ক্ষীণ হাসে। প্রমুখ হাতের বাঁধন আরো শক্ত করে মেয়েটির গলায় ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, ডাকুনি কেন? সিরাত মাথা ওপাশ ওপাশ করে নিজেকে ছাড়াতে নেয়। এসব বন্ধ করে ফ্রেশ হয়ে আসুন। প্রমুখ চুলে নাক ঘষে। মুখ নিয়ে শব্দ তুলে গলায় চুমু খেল। ফিসফিস করে বলল, মর্নিং কিস দাও বেবি।
সিরাত হতাশ হলো, ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ছাড়বেন নাকি খুন্তির বাড়ি খাবেন? না, চুমু খাবো, গরম গরম চুমু। ছেলেটির একের পর এক স্পর্শ আর ঘুমন্ত কণ্ঠ শুনে সিরাত অস্থির হয়ে ওঠে। জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে সামনে তাকালো। প্রমুখের চোখ জোড়া আধো আধো খোলা, ঠোঁট দুটি ফুলে আছে, চোখ মুখ একরাশ মায়া। সিরাত হঠাৎ ঝুঁকে থুতনিতে চোখ ঠোঁট চেপে ধরলো, পরক্ষণে বলল, দ্রুত ফ্রেশ হয়ে খেতে আসুন তো। প্রমুখ ভ্রু টান টান করে বাঁকা হাসলো। সিরাতের দুগালে টপাটপ চুমু খেয়ে বলল, সকালের নাস্তা হয়ে গেছে বউ, পেট ভর্তি, তুমি খেয়ে নাও। কথাটি বলে প্রমুখ হন হন পায়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। সিরাত ভ্যাবাচাকা খেয়ে যায়। হালকা ঢোক গেলে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। টেবিল থেকে একটি ডিম মুখে পড়ে বলল, পুরনো পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। এতই যখন চুমু খেয়ে পেট ভরবে তাহলে নাস্তা কেন বানালাম? 3 বেলা নিয়ম করে একে অপরকে চুমু খেলে তো পেট ভরে যায়। আমারও কষ্ট করে রান্না করতে হয় না। আজ থেকে রান্না বন্ধ। ওই বদমাইশের জন্য চুমুই সঠিক। এতে কবিরকে সব কাজ বুঝে সারাদিন সিরাতকে নিয়ে ঘুরতে বের হলো প্রমুখ। বিকেলে এক পার্কে সময় কাটে, রেস্টুরেন্টে খেয়ে নেয় দুজন। সিরাতের মনও ভালো হয়, কতদিন পর বাইরে বেরিয়েছে। প্রমুখ সন্ধ্যার আগে আইসক্রিম চকলেট কিনলো, সাথে হঠাৎই লাল টকটকে গোলাপ চোখে পড়ে। চটপট দোকানে গিয়ে একগুচ্ছ গোলাপ কিনলো। গাড়িতে বসে থাকা সিরাতের হাতে দিয়ে বলল, আপনার জন্য ম্যাডাম, আমার বউ হয়ে আসার জন্য 1 বালতি গোলাপ। স্বামীর কাছে পাওয়া প্রথম ফুল। এমনিতে সিরাতের ফুলে দুর্বলতা আছে। সে খুশিতে গদগদ হয়ে কেঁদে ওঠে। ফুল হাতে নিয়ে বুকের কাছে নেয়, চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নাক টেনে টেনে বলল, জানেন ফুল কত পছন্দ আমার, খুব খুশি হয়েছি আমি। তাহলে দোকানে সব ফুল নিয়ে আসি। সিরাত থতমত খায়, তাড়াহুড়ো করে বলল, এমা না না, বাসায় চলুন, এগুলোতেই হয়ে যাবে কিন্তু। প্রমুখ গাড়িতে বসে তার দিকে ঝুঁকলো, চোখে চোখ রেখে বলল, কিন্তু কি? সিরাত একগাল হেসে ফিসফিস করে বলল, আজ থেকে প্রতিদিন ফুল চাই, না মানলে অভিমান করব। 1 সমুদ্র অভিমান, শত আদর করলেও গলে যাব না। প্রমুখ ফিক করে হেসে উঠল। গাড়ি স্টার্ট দিতে দিতে উত্তর দিল, যথা আজ্ঞা সিরাত বেবি, তুমি আমারই। চাইলে ফুল কেন, আমার কলিজা বের করে তোমার হাতে সমর্পণ করব। কলিজা লাগবে না, ফুল হলেই চলবে। বাসায় এসে সিরাত গায়ে এলে দিল বিছানায়। প্রমুখ ফ্রেশ হয়ে কিছু কাগজপত্র খুঁজছিল। ড্রয়ারে এত কিছু বেড়ে হাত পড়ল তাইমা খানমের ফোন। প্রমুখ কপাল কুঁচকে বের করলো। সাইড বাটন চাপতে ওয়ালপেপারে ভেসে উঠল সিরাত আর তাইমার ছবি। তপ্তর শ্বাস ফেলল সে। পেছনে ঘুরে একবার সিরাতের পানে তাকায়, এরপর আঙুলের সাহায্যে স্ক্রল করার সময় পাসওয়ার্ড শো করলো। প্রমুখ আলগোছে ফোন হাতে বিছানার কাছে যায়, সিরাতের দিকে ফোন বাড়িয়ে বলে, পাসওয়ার্ড খুলে দাও। সিরাত হাতে নিয়ে দেখলো তাইমা খানমের ফোন। তৎক্ষণাৎ ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। 2 হাতের মাঝে ফোনখানা রেখে টাইপ করলো, তাইমা। টাইপের সাথে সাথে লক খুলে যায়। সে সাথে মেয়েটির ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মায়ের ছবিটা দেখে হু হু করে উঠল অন্তরাত্মা। সিরাত তড়িৎ গতিতে শোয়া থেকে বসে আকতি গলায় বলল, কি করবেন? আমি একটু মায়ের ছবিগুলো দেখি, কতদিন হয়ে গেল মাকে দেখি না। প্রমুখ চোখ বন্ধ করলো, মাথা ছাকে একটু দূরে বসে হালকা ঢোক করে নিচু কণ্ঠে বলল, দ্রুত দেখো, আমিও দেখব। আসুন একসাথে দেখি। প্রমুখ পা উঠে বসলো সিরাতের পাশে। মেয়েটি ধীরে ধীরে ছবি দেখা শুরু করে। এক একটা ছবি থেকে কেঁদে ওঠে। প্রমুখ আলগোছে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো, নিজের কোলে বসিয়ে বলল, কাঁদলে ফোন ভেঙে ফেলবো। সিরাত করুণ চোখে পেছনে ঘুরে চুপ রয়। সে জানে প্রমুখ যা বলবে তাই করবে। কান্নার সব গিলে ফেলে এক এক করে স্ক্রল করার সময় একটি পুরনো ভিডিও ক্লিক করে যায়। প্রমুখ কপাল কুঁচকে তাকায়। সিরাতও গভীর চোখে তাকালো। সেখানে আবছা আবছা আলো কিছু একটা হচ্ছে। শেয়ালা রঙের দেয়ালের ফাঁকে কয়েকগুলো মানুষ। 7 সেকেন্ড দেখার পরে সিরাত চোখ বড় বড় করলো। 2 হাত দ্বারা মুখ চেপে ধরে থরথর করে কেঁপে ওঠে। চোখ মুখে একরাশ বিস্ময় ফুটে উত্তেজিত কণ্ঠে চিৎকার করে, সাফওয়ান। নিশিরাত। শহরে ব্যস্ত রাস্তায় যান চলাচল কিঞ্চিত কমেছে, তবুও চারপাশ থেকে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ। শহরে একটাই সমস্যা, গভীর রাতে আশেপাশে সোডিয়াম আলো, লাইট, মানুষের কলরব আর গাড়ি চলাচল মনেই হয় না গভীর রাত। এই নিস্তব্ধতার মাঝে সিরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অজানা এক ভয়ে তার দম বন্ধ করা অবস্থা। প্রমুখ তাইমা খানমের ফোনটা ঘাটাঘাটি শুরু করলো। নেই, আর তেমন কিছুই নেই, শুধু এই ভিডিওটাই আছে, তাও আবার ঝাপসা, কিন্তু কথাগুলো একদম স্পষ্ট। প্রমুখ মাথা ঠান্ডা করে ভিডিওটার ডিটেলস চেক করলো। তৎক্ষণাৎ দেখতে পেল ভিডিওটা পুরনো কয়েক মাস আগের, অথচ একটিবারের জন্য তাইমা খানম তাদের জানায়নি।
কেন? তাহলে কি শত্রুপক্ষ বুঝে গিয়েছিল এই ভিডিও তার কাছে আছে? মস্তিষ্ক চাপ দিল প্রচণ্ড চিন্তায়। সিরাতের কান্না মিশ্রিত মুখ হাত নিয়ে উপর তুলল প্রমুখ। কৌতূহলবশত বলল,